আগামী ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল চর্চিত এবং প্রতীক্ষিত জাতীয় গণভোট। বাংলাদেশের ইতিহাসে এর আগে মোট ৩বার গণভোট হয়েছে: ১৯৭৭, ১৯৮৫ এবং ১৯৯১ সালে। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালের গণভোট হবে বাংলাদেশের চতুর্থ গণভোট। গণভোট আসলে কি? গণভোট মানে হলো সিদ্ধান্ত নেবে জনগণ, সংসদ কিংবা সরকার নয়। দেশের বড় কোনো রাষ্ট্রীয়, প্রশাসনিক কিংবা সাংবিধানিক পরিবর্তন হবে কিনা সেই বিষয়ে দেশের জনগণ সরাসরি ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে। এবার সেই পরিবর্তনের নাম জুলাই সনদ। গণভোটে হ্যাঁ ভোট যদি বেশি পড়ে, তাহলে একজন ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, কিংবা ইন্টারনেট বন্ধ করা যাবে না, এমন অনেক বিষয় আমরা জানি। কিন্তু এগুলোর বাইরেও আসবে আরও বেশ কিছু মৌলিক পরিবর্তন, যা খুব বেশি আলোচনাতে নেই। জুলাই অভ্যুত্থানের পর গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন সর্বমোট ৮৪টি সংস্কার প্রস্তাব করেছে, যার বাস্তবায়ন নির্ভর করছে এই গণভোটের ওপর। চলুন দেখে নেই এমন ১৪টি উল্লেখযোগ্য পরিবর্তন যা সরাসরি সাধারণ মানুষের ভোটে নির্ধারিত হতে যাচ্ছে। আসন না পেলেও প্রতিনিধিত্ব থাকবে সংসদে। জাতীয় সংসদ হবে ২ কক্ষে, উচ্চকক্ষ ও নিম্নকক্ষ। উচ্চকক্ষে আসন বণ্টিত হবে নির্বাচনী দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে। সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিল উচ্চকক্ষের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাশ করে আসতে হবে। ফলে নিম্নকক্ষে আসন না পেলেও উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করতে পারবেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা। রাষ্ট্রপতি নির্বাচনে বড় পরিবর্তন। রাষ্ট্রপতি আর শুধু সরকারি দলের দ্বারা নির্বাচিত হবেন না, তিনি নিম্নকক্ষ ও উচ্চকক্ষ উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। রাষ্ট্রপতি আর নিজের ইচ্ছায় দণ্ডপ্রাপ্ত খুনিদের সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারবেন না। শীর্ষ সন্ত্রাসী জোসেফের কথা নিশ্চয়ই মনে আছে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ভাই রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাধারণ ক্ষমা পেয়ে পালিয়ে যান ভারতে। ২০১১ সালে যুবদল নেতা সাব্বির আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সাজা ঘোষিত ২০ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে ঢালাওভাবে ক্ষমা করে দেন রাষ্ট্রপতি। সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের মেয়াদও রয়েছে জোড়া খুনের আসামিদের ক্ষমা দৃষ্টান্ত। সংস্কার প্রস্তাব পাশ হলে ভুক্তভোগীর সম্মতি ছাড়া আর সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারবেন না রাষ্ট্রপতি। ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি আসবেন বিরোধী দল থেকে। এতদিন স্পিকার ও ডেপুটি স্পিকার দুইজনই সরকারি দল থেকে নির্বাচিত হতেন। নতুন ব্যবস্থায় ডেপুটি স্পিকার আসবেন বিরোধী দল থেকে। এছাড়া গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি আসবেন বিরোধী দল থেকে। সংসদে আসবে ক্ষমতার ভারসাম্য। সংসদ সদস্যদের স্বাধীন ভোটাধিকার। বাজেট আর আস্থা ভোট ছাড়া সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন। এতদিন যে কোনো সিদ্ধান্ত গ্রহণে দলীয় সিদ্ধান্তের পক্ষে ভোট দেওয়া ছিল বাধ্যতামূলক, কিন্তু এখন চাইলেই কেউ তার নিজের দলের বিপক্ষেই ভোট দিতে পারবেন। হাইকোর্টের বেঞ্চ ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে স্থাপন। বিদ্যমান ব্যবস্থায় হাইকোর্টের সব স্থায়ী বেঞ্চ ঢাকায় বসে। ফলে দেশের যে কোনো জেলা থেকে মামলার জন্য মানুষকে ঢাকায় আসতেই হয়। তবে সংস্কার প্রস্তাব গৃহীত হলে সুপ্রিম কোর্টে স্থায়ী আসন থাকবে ঢাকায়, কিন্তু হাইকোর্ট বিভাগের অধীনে প্রতিটি বিভাগে এক বা একাধিক স্থায়ী হাইকোর্ট বেঞ্চ থাকবে। অর্থাৎ রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম এমন বিভাগীয় শহরেই হাইকোর্টের মামলা শুনানি সম্ভব হবে। বিচার বিভাগের স্বাধীনতা। অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ থাকবে সম্পূর্ণ সুপ্রিম কোর্টের হাতে। আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে। এতে কোনো রাজনৈতিক বিবেচনার সুযোগ থাকবে না। ফলে বিচার বিভাগের স্বাধীনতা বাড়বে। নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকার আর একতরফা হবে না। গণভোটে হ্যাঁ ভোট জিতলে নতুন সংস্কার প্রস্তাব অনুসারে নির্বাচন কমিশন ও কেয়ারটেকার গভর্নমেন্ট ফরমেশন আসবে ব্যাপক পরিবর্তন। স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, প্রধান বিরোধী দলীয় নেতা ও দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধির সমন্বয়ে গঠিত বাছাই কমিটির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনার ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ দেওয়া হবে। এতে পক্ষপাতের সম্ভাবনা কমে আসবে অনেকটাই। পিএসসি ভেঙে আলাদা সরকারি কর্ম কমিশন গঠন। সংস্কার প্রস্তাব অনুযায়ী বিদ্যমান একটি পিএসসির বদলে আলাদা আলাদা সরকারি কর্ম কমিশন গঠন করা হবে। শিক্ষা ও স্বাস্থ্যে নিয়োগ হবে আলাদা কমিশনের মাধ্যমে। ফলে নিয়োগ প্রক্রিয়ায় পিএসসির একক নিয়ন্ত্রণ কমে আসবে। নিয়োগ হবে দ্রুত ও তুলনামূলক নিরপেক্ষ। জরুরি অবস্থা জারিতে বিরোধী দলের উপস্থিতি বাধ্যতামূলক। জরুরি অবস্থা জারি করতে হলে শুধু প্রধানমন্ত্রীর আদেশ নয়, বরং মন্ত্রিসভা বৈঠকে বিরোধী দলীয় নেতা বা উপনেতার অনুমতিতেই তারা সিদ্ধান্ত নিতে পারবেন। রাষ্ট্রীয় নিরাপত্তা চুক্তি আর গোপনে হবে না। দেশের নিরাপত্তা নিয়ে বিদেশের সাথে চুক্তি করতে হলে সংসদের নিম্ন ও উচ্চ উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠতার অনুমোদন লাগবে। ফলে সরকারের বাইরে অন্যান্য দলের সাথে সমঝোতা করেই যে কোনো নিরাপত্তা চুক্তি করতে হবে। তাই গোপনে কোনো দেশ বিরোধী চুক্তি করা সহজ হবে না। প্রধানমন্ত্রী একই সাথে অনেকগুলো পদে বসতে পারবেন না।
প্রস্তাব অনুযায়ী প্রধানমন্ত্রী একই সাথে অনেকগুলো পদ নিজের দখলে রাখতে পারবেন না। শেখ হাসিনা যেমন স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, জনপ্রশাসন সহ অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ নিজেই দখল করে রাখতেন, সেই সুযোগ ভবিষ্যতে আর থাকছে না। স্বাধীন পুলিশ কমিশন গঠন। গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হলে পুলিশের বিরুদ্ধে নাগরিকদের যে কোনো অভিযোগ স্বচ্ছতার সাথে নিষ্পত্তি করার লক্ষ্যে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠন করা হবে। এই কমিশনে সরকারি ও বিরোধী দলের প্রতিনিধি, স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রতিনিধি এবং একজন অভিজ্ঞ মানবাধিকার কর্মী সদস্য হিসেবে থাকবেন। ফলে পুলিশের জবাবদিহিতা বৃদ্ধি পাবে। সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে দুদকের আর সরকারের অনুমতি লাগবে না। বর্তমানে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের যে কোনো মামলা করার আগে সরকারের অনুমোদনের প্রয়োজন হয়। অনুমোদন না পেলে মামলা করা যায় না। গণভোটে হ্যাঁ ভোট জিতলে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর ধারা 32 ক বিলুপ্ত করা হবে। ফলে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার আগে সরকারের অনুমোদনের প্রয়োজন হবে না। এই 14টি পরিবর্তনের মতো আরো অনেক পরিবর্তনের কথাই গণভোটের ব্যালটে লেখা নেই। ব্যালটে মোট 4টি পয়েন্টে শুধুমাত্র জরুরি বিষয়গুলোই উল্লেখ করা থাকবে। ফলে প্রকৃতপক্ষে গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত 84টি সংস্কার প্রস্তাবের ভাগ্য। ফলে হ্যাঁ মানে সবগুলো একসাথে কার্যকর, না মানে এই পরিবর্তন চাই না। তাই আগামী 12ই ফেব্রুয়ারি ভোট দেওয়ার আগে জানুন, বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন।